জৈব রসায়নের ভৌত ধর্মের উপরে যে ফ্যাক্টরগুলো কাজ করবে, হুম, যে নিয়ামকগুলো প্রভাব বিস্তার করে, সেগুলো আমরা একটু হালকা করে আলোচনা করে যাব। আমরা দেখব যে প্রধান নিয়ামকগুলো কি। একটা হলো, প্রধান নিয়ামক হলো ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপের স্ট্রাকচার। মানে তুমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে পড়বা, তখন কিন্তু হুম। টিচাররা কিন্তু সব ইংলিশেই লেকচার দেবে, ইংলিশে পড়তে হবে তোমাকে, সেদিক দিয়ে সুবিধা। হ্যাঁ, স্ট্রাকচার অফ ফাংশনাল গ্রুপ মানে তোমার, আমরা যেটা বলি কার্যকরী গ্রুপ, কার্যকরীমূলক, তার স্ট্রাকচারটা কেমন। আচ্ছা, ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল, মলিকুলের অণুর ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট বলতে এখানে পোলারিটি, দুই পাশে ধনাত্মক ঋণাত্মক চার্জের যে ব্যাপারটা। তারপর হাইড্রোজেন বন্ড হচ্ছে কিনা। তারপরে কার্বন চেন, লন্ডন ডিসপারশন ফোর্স, মানে লন্ডন বিস্তারণ বল বলে বাংলায়, লন্ডন বিস্তারণ বল, ডিসপারশন ফোর্স বিস্তারণ বল। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যাই যে স্ট্রাকচার অফ ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলকের স্ট্রাকচারটা কেমন, গঠনটা কেমন। স্ট্রাকচার মানে গঠন, কার্যকরী গ্রুপের গঠন। এই গঠনের উপর ভিত্তি করে যদি পোলার হয়, তাহলে তোমার বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। যেখানে কোনো ফাংশনাল গ্রুপ যদি নন পোলার হয়, সেই তুলনায় পোলার ফাংশনাল গ্রুপের স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। তারপরে এদের মধ্যে খুব শক্তিশালী আন্তঃআণবিক শক্তি থাকবে। আমরা এখানে একটু উদাহরণ হিসাবে এই ছকটা দিয়েছি। এই পাশের গুলো মনে রাখতে হবে না, মানে মুখস্থ করতে হবে না, তবে বুঝতে হবে অনুমান করে যে আমরা দেখাচ্ছি মোটামুটি একই আণবিক ভরের যৌগগুলো, খুব কাছাকাছি আণবিক ভরের যৌগ, 60, 59, 64.5, খুব কাছে নেওয়া হয়েছে, 60, 58, 56, 54, সর্বনিম্ন 54 থেকে সর্বোচ্চ 64.5 পর্যন্ত আছে এদের আণবিক ভর। হুম। মানে অ্যালকোহল, এটা এই অ্যালকোহলের আণবিক ভর হলো 60, এটা অ্যামিন 59, এটা ক্লোরাইড 64.5, এটা কার্বক্সিলিক অ্যাসিড 60, এটা হলো তোমার অ্যালকেন 58, এটা অ্যালকিন 56, অ্যালকাইন 54। আমরা বয়লিং পয়েন্টটা দেখব কার সব থেকে বেশি। আমরা সব থেকে দেখতে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে বেশি 141, এরপরে অ্যালকোহলের 57.2। এর কারণটা কি? আমরা যে আগের স্লাইডে বললাম, যদি কার্যকরী গ্রুপটা, কার্যকরী মূলকটা পোলার হয়, কার্যকরী গ্রুপটা পোলার হয়, তাহলে কি হবে তোমার, এই যে এটা বেড়ে যাবে পোলার হলে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। যত পোলার হবে তত এটা বেড়ে যাবে, এই আর কি। তা আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এই যে অ্যালকোহলের OH, এটার নাম হলো মিথেন, ইথেন, প্রোপেন, 3 কার্বন আছে, ওই জন্য প্রোপানল বা প্রোপেন 1 অল আমরা লেখাইছিলাম কিছু, প্রোপেন 1 অল। আমি নামকরণ নিয়ে এখানে আলোচনা করব না, নাহলে আমাদের মূল জিনিসটা বুঝবো না। প্রোপানল দেখো, মলিকুলার মাস 60, বয়লিং পয়েন্ট 97.2, কারণ এখানে পোলারিটি আছে, এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। এখানে অ্যামিন আছে, তাদেরও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, কিন্তু এটার মতো না। অক্সিজেন হলো 3.5, এটা 2.1, এটা 3, এটা 2.1, এটা সমান পার্থক্য এখানে নেই, এই জন্য কমে গেল দেখো। আর ক্লোরাইডের ক্ষেত্রে আরো কমে গেল, কারণ ক্লোরিনের সাথে কোনো মানে ওরকম মানে হাইড্রোজেন নাই, এরকম কিছু নাই, এই হাইড্রোজেনগুলো এই কার্বনের সাথে, এই জন্য এটা নন পোলার। নন পোলার হয়ে যাওয়ার কারণে এটা দেখো বয়লিং পয়েন্ট কত কম। আর এখানে তোমার পোলারিটি তৈরি হবে, এই পোলারিটির কারণে এটার সবচেয়ে বেশি। দুটো অক্সিজেন পরমাণু আছে, পোলারিটি দুদিক দিয়ে হবে 141, আর এটা একেবারে পুরোপুরি নন পোলার, এই জন্য মাইনাসে চলে গেছে। আর এটা তো নন পোলার, মাইনাসে নন পোলার, ঠিক আছে, কিন্তু ট্রিপল বন্ড থাকার কারণে একটু বেড়েছে আর কি, এই অনুমান। ঠিক আছে?
হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি দেখবো যে পোলার হয়, ফাংশনাল গ্রুপ যদি পোলার হয় তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, আর যদি ফাংশনাল গ্রুপটা নন পোলার হয় তাহলে স্ফুটনাঙ্ক কম হবে। এই যে আমরা গুরুত্বপূর্ণ তিনটা এখানে দাগ দিয়ে দেখাইছি পার্থক্যটা। আচ্ছা, এখন আমরা দেখবো যে অণুর ডাইপোল মোমেন্ট। ডাই মানে দুই, পোল মানে মেরু, আর মোমেন্ট বলতে ভ্রামক বোঝানো হয়। এখানে অনেক কিছুর একটা ব্যাপার আছে, ফিজিক্সের একটা টার্ম এটা ডাইপোল মোমেন্ট। তা আমরা দেখবো যে ধরো একটা টেট্রাক্লোরোমিথেন অর্থাৎ CCl4, CCl4 টেট্রাক্লোরোমিথেন, এটা চারটা পোলার বন্ড আছে, মানে কার্বনের সাথে ক্লোরিনের যে বন্ডগুলো সেগুলো পোলার। অথচ মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ভেরি লো, গলনাঙ্ক এবং উষ্ণাঙ্ক খুব কম, কারণ মলিকুলটা নন পোলার। আমরা বললাম পোলার, এখানে আমরা বললাম পোলার বন্ড আছে, পোলার বন্ড থাকা সত্ত্বেও, পোলার বন্ড থাকা সত্ত্বেও নন পোলার হয়ে গেল, পুরো অণু হয়ে গেল নন পোলার, বন্ড পোলার, কারণ এটা টেট্রাহেড্রালি সিমেট্রিক্যাল, চতুস্তলকীয়ভাবে প্রতিসম। এই মলিকুলটা চতুস্তলকীয়ভাবে প্রতিসম মানে হলো এই কার্বন পরমাণুর চার শীর্ষের দিকে চারটা ক্লোরিন পরমাণু আছে, এই চারটা ক্লোরিন পরমাণু সমানভাবে চারদিকে টানতেছে। এরকম যদি হয়, সমানভাবে দুই দিকে টানে, সমানভাবে চারদিকে টানে, তাহলে তোমার নন পোলার হয়ে যাবে, অর্থাৎ ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাবে, ডাইপোল মোমেন্ট থাকবে না। তাহলে দ্য ডাইপোল মোমেন্ট অফ দ্য কার্বন ক্লোরাইড বন্ড ক্যান্সেল ইচ আদার, অথবা আমরা বলতে পারি ক্যান্সেল করে দিবে। স্যার স্যার ডাইপোল মোমেন্টটা কি স্যার? ডাইপোল মোমেন্ট আসলে অনেক কিছু বোঝায় এটা, আর এক কথায় এইখানে তোমাকে বোঝানো সম্ভব না, আমি এটা পরে বুঝাবো। আপাতত বললি ডাইপোল মোমেন্টের ব্যাপারটা হলো এরকম যে মানে তড়িৎ ঋণাত্মকতার ফলে যে পোলারিটি সৃষ্টি হয়, সেই পোলারিটিটা সৃষ্টি হতে দেবে না, একে অপরের মানে এই ও ইয়াটাকে নষ্ট করে দিবে, ক্যান্সেল করে দিবে, বাতিল করে দিবে। আচ্ছা, ডাই মানে দুই, পোল মানে মেরু, দুটা মেরুর সৃষ্টি যে হওয়ার কথা যে কোনো মুহূর্তে, মানে ডাইপোল মোমেন্ট যে কোনো মুহূর্তে যে দুটো মেরু সৃষ্টি হওয়ার কথা, এই মেরুটা সৃষ্টি হতে দেবেন। আমি এইভাবে বুঝিয়ে রাখলাম তোমাকে, পরে দেখা যাবে। আচ্ছা, এটা যদি সরলরৈখিক হতো এটাও কিন্তু তোমার ইয়া হইতো না, ডাইপোল হতো না। দেখো এখানে আমরা বলছি যে, দেখো এই যে ডাইপোল মোমেন্ট, এটা পার্শিয়ালি নেগেটিভ, পার্শিয়ালি পজিটিভ, পার্শিয়ালি নেগেটিভ, পার্শিয়ালি পজিটিভ, এই যে স্থায়ীভাবে থেকে যাচ্ছে এটাকে আমরা বলছি ডাইপোল মোমেন্ট। এক্সাম্পল অফ পোলার মলিকুলস উইথ নেট ডাইপোল মোমেন্ট, নেট ডাইপোল মোমেন্টটা থেকে গেল, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হলো এই যে তিন দিক থেকে তিনজন টানতেছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও অনেকটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা দেখব যে ডাইপোল মোমেন্ট এখানে এখানে যেভাবে থাকবে এই দুটাতে থাকবে না। আচ্ছা, মানে সরলরৈখিক যদি হয়, চতুস্তলকীয় হয়, একই পরমাণু সব দিকে থাকে, তারা সমানভাবে টানতে থাকে, তাহলে এরকম নষ্ট হয়ে যাবে। এই যেমন ধরো এই যে এখানে মিথেন, ঠিক আছে, কার্বন এখানে নেগেটিভ, হাইড্রোজেনগুলো পজিটিভ, চারটা হাইড্রোজেন চার শীর্ষের দিকে থেকে তোমার এরকম এইভাবে ইয়া করতেছে, ফলে ডাইপোল মোমেন্ট এখানে জিরো, নো নেট ডাইপোল মোমেন্ট, কোনো ডাইপোল মোমেন্ট নেই। এখানে কার্বনের চার শীর্ষের দিকে চারটা একই রকম একদিকে থাকতে হবে, তাহলে হবে, বুঝছো? এই যে দুই কার্বনের দুই দিকে আছে সরলরৈখিক, এরকম যদি হয় তাহলে স্যার একটু স্যার ওয়েট। হ্যাঁ স্যার, একটু আর কি স্যার, ও ফোন দিয়েছে তো আচ্ছা এই জন্য ধরো, স্যার। হ্যাঁ ধরো, হ্যাঁ স্যার, ধরেছি ধরে কথা বলেছি স্যার। হ্যাঁ ও তাহলে যোগ করতে হতে পারবে, আমি তো হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি। ও স্যার।
আচ্ছা, আমি তো যেহেতু ইয়াতে আছি, শেয়ারিং এ আছি, ও জয়েন করলে বুঝতে পারবো না, ও জয়েন করলে কথা বলতে বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। বা তুমি বলো, তাহলে আমরা শুরু করে দেবো। হ্যাঁ স্যার, ও তো অনলাইনে চলে আসছে। Examples not polar molecules with not yet poly moment. স্যার ও মনে অ্যাটেন্ড করছে স্যার। আচ্ছা, তাই সাফাত, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, জয়েন করছে সাফাত। অর্ণব, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ও জয়েন করছে, দেখাচ্ছে তিনজন, কিন্তু আহ, রেসপন্স করছে না। সাফায়াত, লজ্জা পাচ্ছিস নাকি? তো স্যার লজ্জা পায়। সাফাত, না, মনে হয় কানেকশন হয়তো আসে নাই, জয়েন করছে। স্যার। সাফাত, আচ্ছা, আমরা আগাইতে থাকি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার। ও, তারপর আমরা দেখবো যে ধরো দ্রাব্যতা, যৌগ, যৌগের। স্যার আগের যে ছকটা ওটা একটু স্যার দেখাতে হবে স্যার, আগের যে এটা বুঝেছি। হ্যাঁ, এটা এই যে বলছিলাম যে যদি ধরো দুই পাশ থেকে হ্যাঁ হ্যাঁ সমানভাবে টানতে থাকে, মানে অথবা চারপাশ থেকে একই রকম ভাবে, দুই পাশ থেকে বা চারপাশ থেকে, তাহলে সেক্ষেত্রে নেট ডাইপোল মোমেন্টটা জিরো হয়ে যাবে। যেমন এখানে দেখো, কার্বন ডাই অক্সাইডের, কার্বনের দুই পাশ থেকে অক্সিজেন টানতেছে। এটা যদি সরলরৈখিক না হয়ে পানির মতো ভি আকৃতির হতো, তাহলে এর মধ্যে কিন্তু ডাইপোল মোমেন্ট থাকতো। সরলরৈখিক তো, দুই পাশ থেকে সমানভাবে এদিকে, এই যে কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেন, কার্বন অক্সিজেনের মধ্যে, এই কারণে একে অপরের ডাইপোল মোমেন্টটাকে ক্যান্সেল করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এই কারণে নেট ডাইপোল মোমেন্ট জিরো। এখানেও তাই, এখানে কার্বন থেকে হাইড্রোজেনের দিকে, ঠিক আছে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, এখানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, পরস্পর পরস্পরের ডাইপোল মোমেন্টটাকে ক্যান্সেল করে দিচ্ছে। এখানে কার্বন থেকে ক্লোরিনের দিকে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, এগুলো পরস্পর পরস্পরের ডাইপোল মোমেন্টটা ক্যান্সেল করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এই জন্য নেট ডাইপোল মোমেন্ট জিরো। ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু ফাইনালি জিরো হয়ে যাচ্ছে, থাকা সত্ত্বেও জিরো। এখানেও ডাইপোল মোমেন্ট থাকা সত্ত্বেও জিরো। এই জন্য এগুলো নন পোলার, ফাইনালি অনুটা নন পোলার হয়ে যাচ্ছে। কিন্তু পার্সোনালি তোমার একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর পোলারিটি ছিল, বুঝতে পেরেছ? এটা আমরা আরো, হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন দেখো যে একটা অণু আহ, দ্রবীভূত হবে কি হবে না, দ্রবীভূত হবে কি হবে না। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে সেটা নির্ভর করবে পোলারিটির উপরে, যোগযোগের পোলারিটির উপর নির্ভর করবে যে সেটা কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হবে। যদি পোলার কম্পাউন্ড হয়, তাহলে পানির মধ্যে দ্রবীভূত হবে, পানি একটা পোলার কম্পাউন্ড। এখানে আমরা একটা নীতি বলি, লাইক ডিজলভ লাইক, সেম ধরনের অণুগুলো সেম ধরনের অণুতে দ্রবীভূত হবে, পোলারগুলো পোলারে হবে, নন পোলারগুলো নন পোলারে হবে। তো আমরা দেখি যে নন পোলার যারা, অথবা উইকলি পোলার, তারা কিন্তু নন পোলারে বা উইকলি পোলারে দ্রবীভূত হবে, অর্থাৎ সেম টু সেম, সেমগুলো সেমে দ্রবীভূত হবে। আর যারা খুব ভালো মতো পোলার, ঠিক আছে, তারা তো তোমার পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এটাকে আমরা বলি লাইক ডিজলভ লাইক নীতি, লাইক ডিজলভ লাইক নীতি। পোলার পোলারে, নন পোলার নন পোলারে দ্রবীভূত হবে।
পোলার নন পোলারে দ্রবীভূত হবে না, নন পোলার পোলারে দ্রবীভূত হবে না। বুঝতে পেরেছো? আহ, হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে এই যে নীতিটাকে আমরা বলি লাইক ডিজলভ লাইক, আমি আগে উল্লেখ করেছিলাম লাইক ডিজলভ লাইক নীতি। পোলার পোলার দ্রাবকে নন পোলার নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে এটা একটা টেস্ট টিউব। আমরা এর মধ্যে দুটা পদার্থ আছে, একটা হলো হেক্সেন, এটা হলো এখানে দ্রাবক, আর একটা হলো টেট্রাক্লোরোমিথেন, এটা হলো এখানে সলিউট দ্রব। এই দ্রবটা এই দ্রাবকের মধ্যে দ্রবিত আছে, দুটাই নন পোলার, হেক্সেনও নন পোলার, টেট্রাক্লোরোমিথেনও নন পোলার। হেক্সেনে তো পোলারিটি তৈরি হয় না, আর টেট্রাক্লোরোমিথেনে পোলারিটি তৈরি হওয়া সত্ত্বেও এটা নন পোলার অণু, ডাইপোল মোমেন্ট জিরো বলে, নেট ডাইপোল মোমেন্ট জিরো বলে। জিরো। হ্যাঁ, এই জন্য টেট্রাক্লোরোমিথেন হেক্সেনে দ্রবীভূত হবে, টেট্রাক্লোরোমিথেন আবার পানিতে দ্রবীভূত হবে না। এই যে আমরা যদি হেক্সেনকে ওয়াটারের মধ্যে দিই, দেখো খেয়াল করো, দেখতে পাচ্ছ মনে হয় সুন্দর করে, খুব হ্যাঁ সুন্দর স্যার। করে দেখতে পাচ্ছ, দুইটা স্তর তৈরি হয়েছে দেখা যাচ্ছে, এটাও তরল এটাও তরল, কিন্তু এটা একটা স্তরের, একটা তরলের স্তর, এটা আর একটা তরলের স্তর, হুম হুম। দুইটা আলাদা স্তর, খুব সুন্দরভাবে অমিশ্রণীয় এটা, ঠিক আছে, এটা অমিশ্রণীয়। স্যার এটা কি স্যার মানে তেল হ্যাঁ, আর পানি স্যার? হ্যাঁ তেল পানির মতো আর কি। হেক্সেন তো এক প্রকার ধরো ওরকমই তেল জাতীয় পদার্থ, ঠিক আছে, এগুলো তো পেট্রোকেমিক্যাল, পেট্রোল জাতীয় পদার্থ, তেলই তো। আর স্যার, স্যার তেল আর পানি স্যার এটা কখনো মিশে না কেন? ওই তো পোলার আর এটা নন আমি পোলারের বুঝিনি। জন্য, তেল তো নন পোলার আর পানি তো পোলার। তুমি তো কেমিস্ট্রির ব্যাখ্যা দিবে, আবার কি ব্যাখ্যা তো আহ, কেমিস্ট্রিতে, পানি হলো পোলার আর তেল হলো হুম নন হুম। পোলার, এই জন্য মিশে না। মিশতে গেলে তোমার হাইড্রোজেন বন্ড তৈরি করতে হয়, পোলার পোলারের মধ্যে হলে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। পোলার আর নন পোলার তৈরি হয় না। আমরা যে বললাম যে ওখানে একটা প্রশ্ন করলাম যে তোমার টেট্রাক্লোরোমিথেন তো হেক্সেনে দ্রবীভূত হবে, তো কেন হবে? আমরা যদি একটু ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, দেখো এটা টেট্রাক্লোরোমিথেন, কার্বনের তুলনায় ক্লোরিনের তড়িৎ বেশি, খুব বেশি বেশি না, তারপর যতটুকু আছে তাতেই পোলার হয়ে যাওয়ার কথা। কার্বনের হলো 2.5 আর ক্লোরিন হুম হুম। হলো 3.0, তাহলে 0.5 বেশি, 0.5 থেকেই পোলারিটি তৈরি হয়, 0.4 হলেও হয় না। তো এটা একদম ফার্স্ট ডিফারেন্সটা আছে যেখানে পোলারিটি হয়। কিন্তু তারপরে আমরা বলতেছি যে এখানে কার্বন পরমাণুর চার শীর্ষের দিকে চারটা ক্লোরিন পরমাণু অবস্থিত থেকে কি করছে, তোমার এই পোলারিটি, একে অপরের পোলারিটিকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য কার্বন ক্লোরাইড আলাদাভাবে পোলার, এই কার্বন ক্লোরাইড পোলার, কিন্তু পুরো অণুটা হলো নন পোলার। এই কার্বন ক্লোরিন তুমি আলাদা করে চিন্তা করো, পোলার, এটা পোলার, এটা পোলার, এটা পোলার, কিন্তু একে অপরের পোলারিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা তোমার নন পোলার হয়ে যাচ্ছে। আচ্ছা, ও কি অবস্থা সাবায়াতের, কথা স্যার সাফায়েতের মাইকের একটু সমস্যা আর কি। তাই হ্যাঁ। নাকি মনে আর করছো স্যার ও, কথা বলবো না না? স্যার, আর ও বলতেছে আর কি স্যার মানে ইংলিশে আর কি কেন পড়ানো হচ্ছে, সাফা শুনতে পাচ্ছে তো এজন্য স্যার বলতেছে যে স্যার মানে স্যার আপনি বলেন স্যার ইংলিশে কেন পড়ানো হচ্ছে। আচ্ছা, ও না কথা বললে তো বোঝা যাবে না, না কথা না না স্যার বললে, ওর মাইকের সমস্যা স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো এটা হেক্সেন, হেক্সেনের মধ্যে এটা কিন্তু দ্রবীভূত হয়ে গেল আমরা যখন এখানে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই যে টেট্রাক্লোরোমিথেন ছিল, দুইটা অণু এখানে দেখানো হয়েছে, তাদের মধ্যে বন্ড ছিল, পরে যখন আমরা এখানে হেক্সেনের মধ্যে দিলাম, এটা হেক্সেন, তখন টেট্রাক্লোরোমিথেন এর সাথে বন্ড তৈরি করলো, নন পোলার বলে বন্ড তৈরি করলো, তখন এটা দ্রবীভূত হয়ে গেল, ঠিক আছে। তা আমরা এখানে দেখাচ্ছি যে ধরো এরকম এরকম হেক্সেন আছে, হেক্সেনের মধ্যে বন্ড ছিল, টেট্রাক্লোরোমিথেনের মধ্যে বন্ড ছিল, যখন আমরা দিলাম তখন হেক্সেনের সাথে টেট্রাক্লোরোমিথেনের বন্ড হলো, হেক্সেনের সাথে টেট্রাক্লোরোমিথেনের বন্ড হলো, এইভাবে তখন এরা দ্রবীভূত হয়ে গেল, বন্ড তৈরি হতে হবে। হ্যাঁ স্যার। স্যার ইন্টারমলিকুল ফোকাস স্যার নিচে স্যার এটা কি লেখা স্যার, ইন্টারমলিকুল ফোকাস এবং ফোর্স, যে আন্তঃআণবিক শক্তি, হ্যাঁ হ্যাঁ। মানে তোমার টেট্রাক্লোরোমিথেনের মধ্যে, আমি কথাটা বলেছি, টেট্রাক্লোরোমিথেনের মধ্যে আন্তঃআণবিক শক্তি আছে, আবার হেক্সেনের মধ্যে আন্তঃআণবিক শক্তি আছে,
আর এখানে আচ্ছা, হয়ে গেল টেট্রাক্লোরোমিথেনের সাথে হেক্সেনের, টেট্রাক্লোরোমিথেনের সাথে হেক্সেনের, হেক্সেনে। বদলে গেল। এখানে ছিল টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, দুইটা আলাদা অণু ছিল, এই দুটো আলাদা অণুকে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখলাম। আর এখানে আলাদা অণু হয়ে গেল কি, একই অণু হয়ে গেল কি, এই যে দ্রবীভূত হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বলছি যে হেক্সেনটা কেন পানিতে অদ্রবণীয়। এই যে পানি, দেখো পানির মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ড আছে, ইন্টারমলিকুলার ফোর্স আছে, আন্তঃআণবিক শক্তি আছে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের। কারণ এই পানির অণুর হাইড্রোজেন হলো আংশিক ধনাত্মক চার্জযুক্ত, আর অক্সিজেন হলো আংশিক ঋণাত্মক চার্জযুক্ত। তো এখানে এত আংশিক চার্জযুক্ত। ধনাত্মক আংশিক ঋণাত্মকের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হবে, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। এটা একটা আন্তঃআণবিক শক্তি। আমরা যখন এটার মধ্যে হেক্সেন দিলাম, হেক্সেন দিলাম, তখন ওরকম এই এত শক্তিশালী বন্ধন আর হয় না। এর চাইতে তো এটা শক্তিশালী হতে হবে, নাহলে কেন হবে এটা ভেঙে এটা। তখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বন্ডটা যে হচ্ছে হেক্সেনের সাথে পানির, সেটা খুবই দুর্বল, উইক ইন্টারমলিকুলার ফোর্স। তোমার এই পানির সাথে হেক্সেনের যে বন্ধনটা হচ্ছে সেটা খুবই দুর্বল। এই কারণে তোমার এই এই বন্ধনটা হবে না, বা হলেও থাকবে না। এই কারণে হেক্সেন পানির মধ্যে দ্রবীভূত হবে না। আচ্ছা, আচ্ছা। স্ট্রং। এখন হাইড্রোজেন বন্ধন কোথায় তৈরি হয়? হাইড্রোজেন বন্ধন কিন্তু সব ক্ষেত্রে তৈরি হয় না, শুধুমাত্র তিনটা ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন যুক্ত থাকে, লিখে রাখো। হ্যাঁ স্যার। হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, যদি ফ্লোরিন, তারপর স্যার অক্সিজেন অক্সিজেন অথবা নাইট্রোজেন, অথবা নাইট্রোজেন হ্যাঁ, যুক্ত থাকে, যুক্ত থাকে, তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। সাফার যদি কথা বলতো তাহলে ওর সমস্যাগুলো বোঝা যেত, বা তাহলে না হলে তো ও যদি চুপ থাকে তাহলে তো কথা বুঝবে না ওর কোথায় কি হচ্ছে। স্যার ফরেস্টে ধরে একটু মাইর দিতে হবে মনে হয় স্যার। আর ও বলতে স্যার মাইকের সমস্যা স্যার। আচ্ছা, যেমন এখানে দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের সাথে যদি আমরা বলেছি ফ্লোরিন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। আর সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তৈরি হলে তখন তার ফিজিক্যাল প্রপার্টিজ, ভৌত ধর্ম পরিবর্তন হবে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এগুলো বেড়ে যাবে। আর আণবিক ভর বাড়লেও তো বাড়বে। তা আমরা দেখি এখানে দেখো, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এই জন্য এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এটা একটা অ্যালকোহল, প্রোপানল, প্রোপেন ওয়ান অল। এই প্রোপেন ওয়ান অলের মধ্যে এখানে আলাদা করে ও আর এইচ আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এই জন্য এখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। হাইড্রোজেন বন্ধন তৈরি হবে বলে এটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কত দেখো, 97.2 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি, প্রোপেন ওয়ান অল। কিন্তু এখানেও দেখো, এখানে এর আণবিক সংকেত যা, এটারও আণবিক সংকেত তাই, কিন্তু সমানুতা, সমানুযোগ এই দুটো পরস্পর। এখানে দেখো অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নাই, এই হাইড্রোজেন গুলো কিন্তু অক্সিজেনের সাথে না, এই হাইড্রোজেন গুলো কার্বনের সাথে, এই অক্সিজেন হলো এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে। এই জন্য এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। এই জন্য দেখো একই আণবিক সংকেত, একই পারমাণবিক আণবিক ভর হওয়া সত্ত্বেও এটার তোমার স্ফুটনাঙ্ক মাত্র 7 ডিগ্রি, কোথায় 97, এটা 90 ডিগ্রি কম। কত পার্থক্য, ব্যাপক পার্থক্য। স্যার স্যার লাস্টের ইয়েটা আবার বলবেন স্যার, যে অক্সিজেন যে ব্যাপারটা স্যার, যে হাইড্রোজেন ছাড়া যে যুক্ত হলো। অক্সিজেন যুক্ত হলো তোমার কার্বনের সাথে, অক্সিজেন হ্যাঁ, কোনো হ্যাঁ। হাইড্রোজেনের সাথে যুক্ত নাই। আপাতত দৃষ্টিতে তোমাকে মনে হতে পারে যে অক্সিজেন মনে হয় কার্বনের সাথে যুক্ত, আসলে তা না, এই হাইড্রোজেন গুলো কার্বনের সাথে যুক্ত, এই হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত, অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নাই। এই জন্য হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না বলে এর আন্তঃআণবিক শক্তি অনেক কম, এই জন্য এর স্ফুটনাঙ্ক মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস। ও স্যার, তার মানে হচ্ছে অক্সিজেন হচ্ছে স্যার কার্বনের সাথে যুক্ত। হ্যাঁ, কার্বনের সাথে যুক্ত।
হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু আহ, এই দুটার আণবিক হ্যাঁ সংকেত সেম। এখানে আণবিক সংকেত হলো C3, হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ হলো C3H হলো কয়টা, 3 2 5 2 7 আর 8, আর একটা অক্সিজেন, এটাও তাই, C3H8O, আণবিক সংকেত সেম, তার মানে আণবিক ভর সেম, হুম কিন্তু হুম হুম গঠনে আলাদা আছে। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। আমি তিনটা পরমাণুর কথা বলেছি। হাইড্রোজেনের সাথে ফ্লোরিন F, হুম হুম হাইড্রোজেনের সাথে অক্সিজেন, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন থাকতে হবে, নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, নাহলে হবে না। হ্যাঁ স্যার একদম ক্লিয়ার বুঝেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালকোহল, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলের এই যে ও এর সাথে এইচ আছে, ও এর সাথে এইচ আছে, এই জন্য এখানে প্রথমে পোলারিটি তৈরি হবে। পোলারিটি তৈরি হওয়ার পর এই ঋণাত্মকের সাথে ধনাত্মকের একটা বন্ধন তৈরি হবে, এটাই হলো হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা বলছি যে হোয়াই ডাজ প্রোপেন ওয়ান অল হ্যাভ এ হায়ার বয়লিং পয়েন্ট, কেন তোমার এই প্রোপানলের বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক এত বেশি। বুঝতে পেরেছ? তাহলে আমরা না দেখব, স্যার আরেকবার একটু স্যার। মানে প্রশ্নটা হলো যে প্রোপেন ওয়ান অল এর বয়লিং পয়েন্ট এত উচ্চ কেন, হ্যাঁ প্রোপেন ওয়ান অলের বয়লিং পয়েন্ট এত উচ্চ কেন। তা আমরা এখানে উচ্চতার কথা বলতেছি যে এটা কি হয়, তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি করে, এবং হাইড্রোজেন বন্ধন যে তৈরি করে, কেন তৈরি করে সেটা আমরা দেখালাম, যে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে বলে এখানে তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এই হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে তোমার এটা এর বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক উচ্চ। কারণ হাইড্রোজেন বন্ধন যখন তৈরি হলো তখন অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে যাওয়ার সুযোগ হলো। বেসিক্যালি এর যে আলাদা আলাদা থাকলে, মানে যেমন তোমরা ছোটকালে একটা গল্প করেছো যে এক লোকের 5টা ছেলে মারামারি করে, ঝগড়া করে, সবসময় ওই লোক বৃদ্ধ হুম হয়ে হুম গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর তখন ওদেরকে একটা মনে করলো যে আমি তো মারা যাবো, তখন এরা কিভাবে টিকবে, মানে অন্য মানুষ তো এদেরকে একেবারে সব শেষ করে দিবে, তখন এদেরকে তো একটা স্ট্রং মানে বন্ডিং দরকার এদের মধ্যে, এরা যাতে একসাথে এক হয়ে চলতে পারে। তখন কি করলো যে একটা লাঠি স্টিক মানে একটা ইয়া দিল, ঠিক আছে, হ্যাঁ স্যার। অনেকগুলো গুচ্ছ দিল, ভাঙতে পারলো না, আলাদা করে দিল, ভেঙে ফেললো, এরকম আর কি। এখানে যখন অনেকগুলো হাইড্রোজেন বন্ধনের মধ্যে অনেকগুলো যুক্ত থাকে তখন এদের গলনাঙ্ক সংখ্যা এগুলো বেড়ে যায়। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন আমরা দেখব, তখন তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হলে অবশ্যই তখন এটা পোলারে দ্রবীভূত হবে, ঠিক আছে। তো এখানে যদি ওএইচ থাকে তাহলে তো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, তখন তোমার পানিতে দ্রবীভূত হবে, সলিবল ইন ওয়াটার, অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। আর কার্বন চেনের একটা ব্যাপার আছে, কার্বন চেন, কার্বন শিকল, আমরা যদি দেখি যে কার্বন শিকল অনেক বড়, কার্বন শিকল বড় হলে তো তখন তোমার কি হবে, মলিকুলার ওয়েট বেড়ে যাবে, মোলার মাস বেড়ে যাবে, আণবিক ভর বেড়ে যাবে। আর আণবিক ভর যদি বেড়ে যায় তাহলে তো ওইটা নর্মালি আণবিক ভর বৃদ্ধি পাওয়ার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। যদি আণবিক ভর বৃদ্ধি পায় তখন আণবিক ভর বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি পাবে। তোমাকে এই জন্য চিন্তা করতে হবে সবসময় সমমোলার ভরের পদার্থ নিয়ে তুলনা করতে হবে। আমি একটা দৈত্যাকার অণু নিয়ে চিন্তা করলাম একটা সিম্পল অণুর সাথে, তাহলে তো হবে না, বিশাল অণুর সাথে, তাহলে এদের হ্যাঁ স্যার। আণবিক ভর অনেক বড় বেশি হবে, অণুগুলো অনেক বড় বড় হবে, ঠিক আছে। এদের মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্স তখন কাজ করবে, এদের মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্স, অনেক অণু থাকার কারণে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বলটা, এই জন্য ডিসপারশন মানে ছড়িয়ে থাকা, ছিটিয়ে থাকা। আচ্ছা, বিভিন্ন ধরনের শাখা চেন থাকবে। তখন আমরা দেখব যে এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যে আমরা যখন একে আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন যৌগকে তাদের গাঠনিক সংকেত ভিন্ন লিখি, তখন আমরা কখনো মানে ইয়া তৈরি করতে পারি, মানে সরল চেন হতে পারে, শাখাযুক্ত চেন হতে পারে, অর্থাৎ শাখা থাকতে পারে, নাও থাকতে পারে। সব সময় দেখব যে তোমার যাদের শাখা আছে তারা সরল শিকলের চাইতে তাদের বয়লিং পয়েন্ট কম হবে। শাখাযুক্ত যেগুলো হাইড্রোকার্বন, শাখাযুক্ত হাইড্রোকার্বনের তোমার স্ফুটনাঙ্ক
ইয়ার চাইতে কম, সরলের চাইতে কম, সরলগুলো বেশি হবে। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা দেখব যে একটা সারফেস এরিয়া কোন এরিয়ায় আছে তার উপরে নির্ভর করবে, এবং এদের মধ্যে একটা অবশ্যই খুব বৃহৎ অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে যদি চেনগুলো অনেক বড় বড় হয়ে যায়। আচ্ছা, আমরা আবারও দেখি কিন্তু উল্টো, আমরা যদি দেখি যে ব্রাঞ্চ চেন থাকে তাহলে স্টেন চেনের থেকে মেল্টিং পয়েন্ট বেশি হবে, মেল্টিং পয়েন্ট বেশি কিন্তু বয়লিং পয়েন্টটা কম, গলনাঙ্ক বেশি কিন্তু স্ফুটনাঙ্ক কম। মানে শাখাযুক্ত যেগুলো, যে সমস্ত যৌগগুলো শাখা আছে, শাখাযুক্ত যোগযোগের তোমার কি নন শাখাযুক্ত যেগুলো শাখা নাই তাদের থেকে তোমার গলনাঙ্ক বেশি কিন্তু স্ফুটনাঙ্ক কম, এবং এদের নির্দিষ্ট আকৃতি থাকবে যদি ব্রাঞ্চ চেন হয়। আচ্ছা, এগুলো আমাদের এত দরকার নাই, এবং তখন এরা প্যাক আকারে যদি থাকে তাহলে এরা কঠিন হয়ে যাবে, এদেরকে ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, যদি এখানে স্যার আমরা ফোটন আকারে থাকে। প্যাকেট প্যাকেট আকারে, প্যাকেজ আকারে, মানে প্যাকেট প্যাকেট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমরা কতগুলো ফ্যামিলি দেখি। এখানে আর বলতে সিএন এইচ টু এন প্লাস ওয়ান বন্ড, এটা বোঝানো হচ্ছে। এখানে আমরা ফ্যামিলিগুলো দেখি মানে হোমোলোগাস সিরিজ, সমগোত্রীয় শ্রেণী। দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তুমি বাংলায় এগুলো লিখবা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সাধারণ সংকেত আরএইচ, আর এটাকে আমরা এরকম এতগুলো ভাবে লিখতে পারি, মানে ডাবল বন্ড থাকবে কার্বন কার্বন, আর বাকিগুলো আর দ্বারা পূরণ হতে পারে, হাইড্রোজেন দ্বারা পূরণ হতে পারে। আর এর সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা কম বেশি হতে পারে। এখানে দেখো একটা আর আছে, একটা হাইড্রোজেন, দুটাই হাইড্রোজেন। এখানে একটা আর, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, একটা আর চেঞ্জ করা হলো। এখানে দুটাই আর, যত রকম করা যায়। টোটাল কার্বনের যোজনী 4, কার্বন কার্বন ডাবল বন্ড হওয়াতে এখানে দুটো যোজনী খরচ হয়ে গেছে, বাকিগুলো যতগুলো দেওয়া যায় সেগুলো দিতে হবে। এর ফাংশনাল গ্রুপটা হলো, অ্যালকেনের ক্ষেত্রে কোনো ফাংশনাল গ্রুপ নাই, ওইভাবে চিহ্নিত করা যায় না যে এটা ফাংশনাল গ্রুপ। আমরা বললে বলতে পারি কার্বন কার্বন একক বন্ধনই ফাংশনাল গ্রুপ, কার্বন কার্বন একক বন্ধন। আর এটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড, এইভাবে আমরা লিখবো। কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে আরো দুটা যোজনী ফাঁকা আছে। আর ফর্মুলা দেখো অ্যালকেনের সিএইচ থ্রি সিএইচ থ্রি, এখানে আমরা অ্যালকেনের ক্ষেত্রে দেবো সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু। আচ্ছা, এটার যেমন উদাহরণ হলো ইথেন, এই যে এটার নাম, আর এটা ইথেন। এই যে অ্যালকাইন ট্রিপল বন্ড থাকবে, এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে। যেমন এই যে ইথাইন বা অ্যাসিটিলিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এআরএইচ, যেমন ফিনাইল গ্রুপ, এটা এটা বেনজিন। আচ্ছা, এই পুরো ইয়াটা তুলে নিবা, এটা তুলে নিবা। ওকে স্যার। হ্যাঁ, বাংলা লিখে তুলবো, তুমি সমস্যা হলে বলবো আমাকে। হ্যাঁ স্যার।
স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে ওই যে স্যার জেনারেল ফর্মুলাতে স্যার ওই যে স্যার আর কেন স্যার ইউজ করেছে আর এইচটা? আমরা ওই এই পুরাটাকে আর দিয়ে প্রকাশ করি, মানে এত বড় লিখবো CnH2n+1 না দিয়ে আর বুঝাই, কারণ ও আর এর বদলে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল, অসংখ্য কিছু হতে পারে। ঠিক আছে, এটাকে অসংখ্য কিছুকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, চার কার্বন, পাঁচ কার্বন, বিভিন্ন কিছু হতে পারে। ইংলিশে কেন ওকে জিজ্ঞেস করবা যে শুধু এই চ্যাপ্টারে ইংলিশে পড়াচ্ছে, কারণ এই চ্যাপ্টারটা ইংলিশের সাথে বেশি সুবিধা হয়, এই জন্য এই একটা চ্যাপ্টার ইংলিশে পড়াবে। ও কথা বলতে পারলে তোর সাথে কথা বলা যেত। বুঝতে পেরেছো তুমি? আর আমরা তো শুধু একটা চ্যাপ্টার ইংলিশে পড়াবো, ইংলিশে তো পড়াচ্ছে না। এই জিনিসগুলো তো একই থাকবে। তুমি খালি এখানে কি লিখবা, কার্বন কার্বন, কার্বন কার্বন বাংলায় লিখবা, তা লিখতে পারবো না এটা? এটা তো এরকমই থাকবে, এটা কার্বন কার্বন দ্বিবন্ধন লিখবা ডাবল বন্ডের জায়গায়, এটা এরকম। ডাবল বন্ড স্যার। কার্বন কার্বন ত্রিবন্ধন লিখবা। হ্যাঁ, তুমি যদি বাংলায় ডাবল বন্ড দেখো কোনো সমস্যা নাই, আর এগুলো তো সব ঠিকই থাকবে, একই রকম তো। তুমি যদি স্যার এটাকে একদম বাংলা করে লেখো ফাংশনাল গ্রুপ, কোনো সমস্যা নাই। বলো। স্যার আমরা তো যদি খাতায় যদি ইংলিশও লিখি তাইলেও তো কোনো অসুবিধা কোনো থাকার কথা না সমস্যা নাই, স্যার। কোনো সমস্যা নেই। তুমি তো আর 100% ইংলিশে লিখতে পারবে না। এটাই তো স্যার। হ্যাঁ, ফর্মুলা গুলো বা কিছু কিছু কথা ইংলিশে তো লেখাই যায়, কোনো সমস্যা নেই। অ্যালকাইন, হ্যাঁ অ্যালকাইন লিখছে, এআরএইচ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এআরএইচ। স্যার অ্যারোমেটিক হাইড্রোকার্বনে এআরএইচ বলতে? ওই যে এই আটটা হলো তোমার আর এর মতো, আটটাকে দ্বারা আচ্ছা। অ্যালকাইল বোঝানো হয়, এই আটটা দ্বারা অ্যারাইল বোঝানো হয়, অর্থাৎ অ্যারোমেটিক ও যৌগের জন্য। অ্যারোমেটিক যৌগের জন্য এ আর সেম আর এর মতো, কিন্তু আটটা ও হলো সিএন কিন্তু এইচ মান একই। প্লাস ওয়ান। না, মান একই না। আটটা হলো CnH10+1, আর এ আর হলো এটা বেঞ্জিনের থেকে একটা হাইড্রোজেন কমে যেতে হবে, এ আর হলো C6H5। ও ও মানে 2n-1, মানে CnH2n-1। না, ওরকম ওরকম ফর্মুলায় ফেলা যাবে না, এটা C6H5, এটা ও C6H5। C6H5, এটা কোনটা ছিল স্যার? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, সবগুলো হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এই পেজের গুলো একই রকম, আমরা আগে এই পেজ করলাম, এখন এই পেজ সেম। দেখো, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে, চিনতে হবে, দেখার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এই সংখ্যাটা দেখে বুঝতে হবে ইথার। শুধু এরকম থাকবে না, এরকম ধরনের অনেক সংকেত থাকবে, দেখে চিনতে হবে। এটা দেখে বুঝতে হবে এটা অ্যালকোহল, এটা দেখে বুঝতে হবে এটা অ্যালাইড, এটা দেখে বুঝতে হবে অ্যালডিহাইড, এগুলো চিনতে হবে। ও তার মানে স্যার ওই যে এক্সাম্পলের যেখানে যে ফর্মুলা যেভাবে আছে ওইভাবে থাকবে না, জেনারেল ফর্মুলা দিয়ে দিবে? মানে অ্যালকোহলের তো শত শত অ্যালকোহলের সংকেত হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোমাকে বুঝতে হবে বন্ড ওইচ আছে এবং এটা অ্যালকোহল, বন্ড ও সিএইচও আচ্ছা আছে, আচ্ছা। এটা অ্যালডিহাইড।
সেটা তো স্যার বুঝছি। হ্যাঁ স্যার, লিখেছি স্যার। আচ্ছা আচ্ছা, এগুলো দেখো, এটা হলো কিটোন, যেভাবে আছে, হ্যাঁ যেভাবে বললাম, এগুলো এগুলো একদম ছোটস্থ করে ফেলবা। কিটোন।
স্যার ফাংশনাল গ্রুপে নিচে স্যার স্যার কি একটা গ্রুপ লেখাটা উচ্চারণ কি স্যার? বলো আবার। স্যার CARBONYL। ও, এটা হলো তো কার্বনিল গ্রুপ। কার্বনিল উচ্চারণ করে অথবা কার্বনাইল উচ্চারণ করে। কার্বনিল। কার্বনিল, আকারে কা, ও বয়রেফ, দন্তের নয় রস্যই আল্ল, কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ। আর হচ্ছে পরেরটা হচ্ছে কার্বক্সাইড গ্রুপ। এটা হলো কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল, কয়াকার সিল। বয়রেফ, কয়ে দন্তের শয় রস্যই আল্ল, কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল। স্যার ইউপেক নেমের মধ্যে হচ্ছে যে স্যার প্রথমটার উচ্চারণটা কি? প্রোপেন ওয়ান। প্রো, প্রোপানন, প্রকারে প্রো, পরা ফলা ওকারে প্রো, আকারে পাপ, প্রোপা দন্তন্য ওকারে নো আর দন্তন্য, প্রোপানন। প্রোপানন নন। হ্যাঁ। আচ্ছা প্রোপানন। তারপর হচ্ছে ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের পরটা মেলামাইন। ম্যাথালমাইন। কোনটা বলেছো? প্রোপানন গেল, তারপরে ইথানোইক অ্যাসিড, এটা হলো মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। ও আচ্ছা মিথাইল আচ্ছা অ্যামিন, হ্যাঁ। মিথাইল অ্যামিন। তারপরেরটা স্যার? এটা হলো ইথেন নাইট্রাইল। ইথেন নাইট্রাইল। ইথেনাইল। স্যার এগুলো স্যার আমাদের দেশে আবিষ্কার হলে নাম মনে রাখা সুবিধা হতো। হ্যাঁ স্যার কমপ্লিট স্যার। হ্যাঁ, এই যে এগুলো আবার পরের পেজ, এগুলো কিন্তু একদম আজকে মুখস্থ করে ফেলবো, মানে আগামী পড়ার আগে। আচ্ছা স্যার। এস্টার।
মানে স্যার স্যার এগুলো স্যার কিরকম ভাবে মুখস্থ মানে আসবে কিভাবে যে এস্টার কি বা কিরকম মানে কোথায় আসবে? খালি আসার চিন্তা করো কেন? তুমি না স্যার মানে মানে বলো যে আমি কি পড়বো কিভাবে, এটা বলো। আসবে হ্যাঁ কিভাবে? হ্যাঁ ওইটা। এটা তুমি এই যে এটা হলো সমগোত্রীয় শ্রেণীর নাম। এই সমগোত্রীয় শ্রেণীর নাম জানার সঙ্গে সঙ্গে তোমার সাধারণ ফর্মুলা, সাধারণ সংকেত পাঠতে হবে, এর কার্যকরীমূলক কি জানতে হবে, এর বিস্তারিত ফর্মুলা জানতে হবে, উদাহরণ জানতে হবে, এইটাই। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা না পারলে তো সামনে আগানো যাবে না। মানে জৈব রসায়ন মানে হলো তোমার কার্যকরী গ্রুপের রসায়ন। স্যার সেকেন্ডটা কি স্যার ইথাইল হাইড্রেট এটা ফ্যামিলির হ্যাঁ স্যার ফ্যামিলির সেকেন্ড অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল অ্যাসাইল হ্যালাইড বানান লিখবা সরেয়া জফলা দন্তে সয়াকার রস্যই ল অ্যাসাইল, তারপর তো হ্যালাইট, হয় জফলা আকার লয়াকার রস্যই ড, অ্যাসাইল হ্যালাইট। হ্যাঁ স্যার। স্যার ইউপ্যাক নেমের স্যার মাঝখানেরটা কি হবে স্যার উচ্চারণ ইথাইল এটা হ্যাঁ 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 ইথানোইল ক্লোরাইড। ই রস্যই থয়াকারে থা ইথা দন্ত ন অথবা দন্ত নয় ওকার দুই রকমই লেখে। তারপর নইল উন্তুস্তয়ে রস্যইকার ল, ইথানোইল ক্লোরাইড। ইথানয়েল নইল ইথানোইল ক্লোরাইড। ক্লোরাইড স্যার অ্যামিডি শেষেরটা এটা হলো ইথাইন অ্যামাইড। ইথান অ্যামাইড, ই থয়াকা দন্ত ন, ইথান অ্যামাইড। ও আচ্ছা অ্যামাইড স্যার শেষেরটা কি বলেন ইথাইন অ্যামাইড ইথাইন
ইথেন অ্যামাইড, ইথেন অ্যামাইড। হ্যাঁ স্যার। আচ্ছা, মনে হয় শেষ হ্যাঁ হয়ে স্যার। গেছে আমাদের এটা। হ্যাঁ হ্যাঁ। আমার যার একটা, হ্যাঁ আরেকটা আছে, এটা তুললে আজকে। অ্যাসিড অ্যানহাইড্রেট। অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড এনহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট। হাইড্রাইট। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকুক। যেগুলো লেখালাম এগুলো মুখস্থ করে ফেলবা, হ্যাঁ। ওকে স্যার। আমরা আগামী দিন 55 পৃষ্ঠা থেকে শুরু করবো। ও, এটা অবশ্যই শেষ, এরপরে কিছু চেক পয়েন্ট আছে আর কি, 56 পৃষ্ঠা থেকে, হ্যাঁ কিছু চেক পয়েন্ট আছে, খুব তাড়াতাড়ি শেষ হবে। যা নতুন কিছু নাই, আমরা যা পড়ালাম তার মধ্যে থেকে কিছু মানে কি শিখলাম সেগুলো একটু আলোচনা আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আসুন স্যার।